নমস্কার, শরৎ রায় অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্য বাংলা সাহিত্যের ইতিহাসের একজন বিশিষ্ট কবি বিদ্যাপতি। তিনি মিথিলার কবি, সেজন্য তাকে বলা হয় মৈথিলী কোকিল। তা কবি বিদ্যাপতি তিনি বাঙালি কবি ছিলেন না, হ্যাঁ, তিনি কিন্তু বিহারের কবি ছিলেন। কিন্তু তখনকার দিনে ওই বিহারের যে মধুবনী পরগনা, হ্যাঁ, মিথিলা, সেই মিথিলা এবং বাংলার নবদ্বীপ এই দুটো জায়গা ছিল সংস্কৃত চর্চার পীঠস্থান। ফলে উভয় দেশের মানুষেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন আসতেন। এই ফলে কিন্তু বিহারের কবি মৈথিলী কোকিল তাকে কিন্তু আমরা বাংলা সাহিত্যে বিশিষ্টভাবে স্থান দিয়ে ফেলেছি। তা যাই হোক, পঞ্চদশ শতাব্দীর শেষ দিকের কবি তিনি। আর তিনি মূলত ছিলেন রাজসভার কবি। তার সঙ্গে রাজা শিব সিংহের একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তার জন্মস্থান বিহারের দ্বারভাঙা জেলার অন্তর্গত মধুবনী পরগনার বিসফি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, আর তিনি যে গ্রন্থগুলো রচনা করেছেন সেই গ্রন্থগুলো হচ্ছে ভূপরিক্রমা, এটা কিন্তু প্রথম ভূগোল বই, কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, পুরুষ পরীক্ষা, গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী ইত্যাদি। তাহলে ঠিক আছে, আরেকবার গ্রন্থগুলো বলি। ভূপরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। ঠিক আছে। আর তার সঙ্গে বন্ধুত্ব ছিল কার? রাজা শিব সিংহের। হ্যাঁ, এবার তিনি এক ধরনের কৃত্রিম ভাষা তৈরি করেছেন, সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। সেই ব্রজবুলি ভাষায় প্রায় 800 খানা রাধাকৃষ্ণ বিষয়ক পদ তিনি রচনা করেছেন। কতগুলো? প্রায় 800 খানা রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেছেন। আর তিনি অনুসরণ করেছিলেন কবি জয়দেব। ঠিক আছে, কবি জয়দেব যে গীত গোবিন্দম রচনা করেছেন, সেই কবি জয়দেবের অনুসরণে তিনি কিন্তু রচনা করেছেন তার রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো। সেজন্য তাকে বলা হয় অভিনব জয়দেব। ঠিক আছে। আবার কবি বিদ্যাপতিকে অনুসরণ করে আরেকজন কবি তিনি কিন্তু পদ রচনা করেছেন, তিনি হচ্ছেন গোবিন্দ দাস। সেজন্য তাকে বলা হয় কি দ্বিতীয় বিদ্যাপতি। তাহলে পরিষ্কার বোঝা গেল, কবি বিদ্যাপতি হচ্ছেন অভিনব জয়দেব, জয়দেবকে অনুসরণ করে তিনি পদ রচনা করেছেন। আর গোবিন্দ দাস হলেন মানে দ্বিতীয় বিদ্যাপতি। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিদ্যাপতি গোবিন্দ দাস তিনি বিদ্যাপতিকে অনুসরণ করে পদ রচনা করেছেন। তাহলে বিষয়টা বোঝা গেল। এবার আমি একটু বলি যে তিনি বাঙালি কবি নন। হ্যাঁ, তিনি বাঙালি কবি নন, অথচ তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে নিয়েছেন। স্বাভাবিকভাবে এবার প্রশ্ন আসে, বাঙালি কবি না হয়ে তিনি কিভাবে স্থান পেলেন? এর মধ্যে অনেকগুলো কারণ আমরা খুঁজে পাই। হ্যাঁ, প্রথম যে কারণটা সেটা কিন্তু আমরা বলবো যে তখনকার দিনে সংস্কৃত চর্চার পীঠস্থান ছিল নবদ্বীপ, আর ওই দিক থেকে বিহারের মিথিলা। ফলে মিথিলা থেকে শিক্ষার্থীরা আসতো নবদ্বীপে, ও নবদ্বীপ থেকে শিক্ষার্থীরা যেত সংস্কৃত চর্চা করতে মিথিলায়। ফলে দুটো জায়গায় মানুষের একটা আদান মানে যোগাযোগ ব্যবস্থা তৈরি হতো, একটা সেতু বন্ধন হয়েছিল। এই যে সেতু বন্ধনটা হলো, এই সেতু বন্ধন হওয়ার ফলেই কিন্তু আমরা খুব সহজেই এখানকার জিনিসগুলো ওখানে চলে গেল, ওখানকার জিনিসগুলো বিশেষ করে আমরা কবি বিদ্যাপতিকে কিন্তু আহ্বান করে নিলাম। ঠিক আছে, এই ব্যাপারটা। আরেকটা জায়গা আছে, সেটা তার মূলে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি কথিত আছে যে তিনি দুজন কবির পদ গান শুনে শুনে কখনো কখনো জ্ঞান হারিয়ে ফেলতেন, কখনো কখনো জ্ঞান ফিরে পেতেন। তাহলে সেই দুজন কবি কে ছিলেন? একজন হচ্ছেন কবি বিদ্যাপতি, আর একজন হচ্ছে কবি মানে পদাবলিকার চণ্ডীদাস। তাহলে মানে সবাই তখন চিন্তা করলো যে বিদ্যাপতি রচিত পদগুলোর মধ্যে এমন কিছু আধ্যাত্মিক ব্যঞ্জনা লুকিয়ে আছে যেগুলো সবাই আস্বাদন করতে পারে। ফলে এই তাঁদের রচিত পদগুলো কিন্তু অনুবাদ হতে শুরু করলো। ঠিক আছে, তাহলে অনুবাদ হতে শুরু করলে এইভাবে কিন্তু চৈতন্যদেবের জন্য কবি বিদ্যাপতি বাংলা সাহিত্যের ইতিহাসে জনপ্রিয়তা লাভ করলেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বলবো যে কবি এই যে জনপ্রিয়তা লাভ করলেন,
সেজন্য কেউ কেউ বলে থাকেন যে তার যে তার যে চাদর এবং চটি ছিল সেটাকে, বিদ্যাপতির যে চাদর, গায়ে দেওয়া চাদর এবং চটি পরেছিলেন সেটাকে খুলে দিয়ে বাঙালি ধুতি এবং পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি। যে এই যে ব্যাপারটা, এটা আমি আমার মতন করে বললাম, একজন সমালোচক কথা বলেছেন। তা যাই হোক, কবি বিদ্যাপতি সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই তাহলে বলবো তিনি কিন্তু ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। ব্রজবুলি ভাষায় পরবর্তীকালে কিন্তু ভানু সিংহ অর্থাৎ আহ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ব্রজবুলি ভাষায় বেশ কিছু গান রচনা করেছেন। তার মধ্যে একটা আমার তো মনে পড়ে, তোমাদেরও মনে পড়বে হয়তো, সাওয়ান গগনে ঘোর ঘন ঘটা, এই যে গানটা, হ্যাঁ, এই যে সাওয়ান গগন, এই এই যে ভাষাটা, এই ভাষাটা কিন্তু ব্রজবুলি ভাষা। হ্যাঁ, ব্রজবুলি ভাষায় তিনি পদ রচনা করেছেন। তাহলে সব মিলে আমরা বলতে পারি কি, মৈথিলী কোকিল হচ্ছেন কবি বিদ্যাপতি। তিনি মিথিলায় জন্মগ্রহণ করেছেন। মিথিলার কবি, বিশেষ করে উল্লেখযোগ্য কবি, রাজসভার কবি। তার লেখা কবিতা সাহিত্যের মধ্যে কিন্তু আমরা আলংকারিক ব্যাপারটা, ছন্দের ব্যাপারটা খুব নিপুণভাবে খুঁজে পাই। তিনি জন্মগ্রহণ করেছেন বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার অন্তর্গত বিসফি গ্রামে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন গণপতি ঠাকুর। তার গ্রন্থগুলো হচ্ছে ভূপরিক্রমা, কীর্তিলতা, কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, শিব ও শৈব সর্বস্ব সার, গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী ইত্যাদি ইত্যাদি। আর তার সঙ্গে বন্ধুত্ব ছিল কি, কার, রাজা শিব সিংহের কিন্তু বন্ধুত্ব ছিল। তিনি এক প্রকার কৃত্রিম ভাষায় পদ রচনা করেন। প্রায় 800টি পদ তিনি রচনা করেছেন রাধা কৃষ্ণ বিষয়ক। আর তাহলে যাই হোক, আর কিছু বলবো না, শুধু এটুকু বলবো, যদি পরীক্ষায় কাজে লাগে, আশা করি কাজে লাগবে। হ্যাঁ, সকলের ভালো হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা করি। আর যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাখি।